আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতু মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গোপন বেশ ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিএনপি। তারেক রহমান গুম, খুন ও নির্যাতিত পরিবারের পাশে থাকার আশ্বাস। ঐক্যের জন্য শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের অপেক্ষা করবে জামায়াত। এহসানুল মাহবুব জুবায়ের সমঝোতার সম্ভাবনা নেই বলছেন মামুনুল হক। কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ। একই আসনে বিএনপির মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা বাতিল। আপিল শুনানিতে আইনজীবীদের হাতাহাতি হট্টগোল। মব সন্ত্রাসের কারণে ঝুঁকির পথে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ। গণমাধ্যম সম্মেলনে সাংবাদিকদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার দাবি। বহু মানুষের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার এসেছে মন্তব্য আলী রিয়াজের। রাষ্ট্র সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়ে আলোচনা করতে ঢাকায় আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল। দিনভর গোপন বৈঠক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি। জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। তাই অপপ্রচার চালিয়ে কেউ বিএনপিকে দমন করতে পারবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে। নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি অন্যায়, গুম, খুনের বিচার অবশ্যই হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এক যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। গুম হওয়া বাবাকে অনেক কথা বলার ছিল সাফার। অসমাপ্ত সেসব কথা বলতে না পারার কষ্ট প্রকাশের ভাষা এখন শুধুই চোখের জল। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, সব আমাকে বলা হয়নি। এমনই হাজারো স্বজন হারা মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পরিবেশ। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। গুম, খুন, নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের স্বামী, সন্তান আর পিতা হারানোর মর্মস্পর্শী বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বজন হারাদের দাবি একটাই, গুম, খুন, নির্যাতনের শিকার মানুষের তালিকা আর যেন দীর্ঘ না হয় তা নিশ্চিতে অপরাধীদের বিচার কার্যকর করতে হবে। আমরা যারা ফিরে এসেছি আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাহায্য করা। ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার যেন কোনো অবস্থাতেই কোনো কারণেই বাধাগ্রস্ত না হয়। এতে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে সহস্র আত্মদানের ঋণ শোধ করতে হবে। একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে আমরা কোনো সুযোগ দেব না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো জুলুম নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা মাথা নত করেনি। তাদের বলিদান বৃথা যেতে দেয়া হবে না। মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ।
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। তারেক রহমান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার একমাত্র উপায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই নির্বাচন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানিয়েছেন, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সাথে সমঝোতার কোনো সম্ভাবনা নেই। তবে শেষ মুহূর্তেও জোটে ইসলামী আন্দোলন ফিরবে বলে আশাবাদী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। 300 আসনের মধ্যে ফাঁকা রাখা 47টিতে জোট কাকে মনোনয়ন দেবে এ বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী ও সমমনা দল নিয়ে 2024 সালে গঠিত হয় 11 দলীয় নির্বাচনী জোট। এই জোটের অন্যতম প্রধান শরিক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আদর্শভিত্তিক অন্যতম এই বড় দল। এই অবস্থায় জোট এবং নির্বাচন কেন্দ্রিক দলীয় কার্যক্রম নিয়ে জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় 10 ঘণ্টা অনুষ্ঠিত হয় এই বৈঠক। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানান, ইসলামী আন্দোলনের জোটে আসা নিয়ে এখনও আশাবাদী জামায়াত। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দরজা সবার জন্য মুক্ত। দলটি জোটে না এলে তাদের জন্য ছেড়ে দেয়া 47টি আসনের বিষয়ে লিয়াজো কমিটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। এদিকে খেলাফত মজলিসের আমির মামুনুল হক জানান, জোটের ব্যর্থতার কারণেই ইসলামী আন্দোলনকে হারিয়েছেন তারা। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। জন আকাঙ্ক্ষা পূরণে ইসলামী আন্দোলন আবারও জোটে ভিড়বে বলেও আশাবাদী তিনি। এখন ইসলামী আন্দোলন যদি আমাদের সাথে যেহেতু আসছে না, কাজে সেই আসনগুলো আবার আমাদের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমেই যেই আসনে যেই দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে, সম্ভাবনাময়, তাকেই সেখান থেকে আমরা আমাদের নির্বাচনে ঐক্যের একক প্রার্থী হিসেবে মনোনয়ন করব। এর আগে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণ হওয়ায় কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আবেদন আপিল শুনানিতে এই রায় দেয় ইসি। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থীরা বাতিল চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন খারিজ করে দেয় কমিশন। এদিনে আপিল কক্ষে প্রার্থী ও আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আগামীকাল শেষ হবে আপিল শুনানি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে 100টি শুনানি হয় 8ম দিনে। এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানিতে হয়েছে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। আপিল শুনানিতে কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আবেদনে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই সাথে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিএনপির প্রার্থীর আবেদন খারিজ করে দেয় ইসি। রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় 1 ঘন্টার আমরা সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম
যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিও আছে। উনি 2008 একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 2018 একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 24-এর ইলেকশনেও উনি যেটা 7ই জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন, সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন। আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা হচ্ছে কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি, যেটি আবার হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এসেছি। উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা হচ্ছে আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে, তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। আগামীকাল দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সব আপিলের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে সারা দেশে প্রথম ধাপে নেমেছেন ইউরোপীয় ইউনিয়নের 56 পর্যবেক্ষক। রাজধানীর নির্বাচন পর্যবেক্ষণের সিকিউরিটি অ্যালার্ট জারি করার প্রয়োজন নেই। ইইউ এর নিজস্ব নিরাপত্তা বেষ্টনী সঙ্গে আছে বলেও জানান তিনি। সংসদ নির্বাচন গণভোট পর্যবেক্ষণে ধাপে ধাপে সংস্থাটির 200 পর্যবেক্ষক কাজ করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে প্রথমে সাক্ষাৎ করতে আসেন নেপালের রাষ্ট্রদূত, পরে ভুটানের রাষ্ট্রদূতের সাথেও সাক্ষাৎ হয় বিএনপি চেয়ারম্যানের। সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। নেতারা জানান, দুই দেশের রাষ্ট্রদূত নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। নেতারা জানান, দুই দেশের রাষ্ট্রদূত নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও উন্নত করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। পরে বিকেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে তার গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। তারা বলেন, বর্তমান সরকারের সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ থাকলেও গণমাধ্যম কর্মীরা আরও ঝুঁকির মধ্যে পড়েছেন। রাজধানীতে গণমাধ্যম সম্মেলনের সাংবাদিক নেতারা এসব কথা বলেন। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলেও উল্লেখ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ আয়োজনে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মেলনে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নৈতিকতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার সুযোগ থাকলেও তা কার্যকর করতে অমানবিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা। আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এই পর্যন্ত যতজন গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি। আমি মনে করি একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নজিরবিহীনভাবে সহিংসতা ও মব ভায়োলেন্সের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। সাংবাদিকদের স্বার্থে কোনো সরকার এগিয়ে আসবে না জানিয়ে নেতারা বলেন, পেশাগত ঐক্য ছাড়া নির্যাতন ও সহিংসতা প্রতিরোধের কোনো বিকল্প নেই। মিডিয়ার ও গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখনই দুটো পত্রিকা অফিসের একটাকে ভাঙচুর আর একটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো।
যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। গণমাধ্যমে চরম সংকটময় মুহূর্তে সবাই ঐক্যের কথা বললেও তা প্রতিষ্ঠার বিষয়ে সন্দিহান অনেক সাংবাদিক নেতা। তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাকে গুরুত্ব না দিলে ঐক্য কোনো অবস্থাতেই সম্ভব নয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে। রাষ্ট্র বিনির্মাণে সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে যেখানে মানুষ দুর্নীতি করার সুযোগ পাবে না। রিপোর্ট ইয়াসিন রানার। গণভোটে হা জয়যুক্ত হলে সাধারণ জনগণের কি কি উপকার হবে এবং না জয়যুক্ত হলে কি কি ক্ষতি হতে পারে তা তুলে ধরতে সরকারি কর্মকর্তাদের সাথে অন্তর্বর্তী সরকারের এই মতবিনিময়ের আয়োজন। 2025 বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের জনগণের মাঝে হা ভোটের পক্ষে প্রচারণার নানান দিক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে 48টি গণভোট হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই সরকার হ্যাঁ ভোটের পক্ষে সরকার প্রচারণা চালিয়েছে। তার মানে হচ্ছে সরকার যেটা করছেন সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ পদ্ধতির বাইরে কিছু নয়। সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো। তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসের থাকতে পারে আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন ওনারা যদি মনে করেন যে এইটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার কাজ হচ্ছে কেবল হচ্ছে 90 দিনে একটা নির্বাচন করে বাড়ি চলে যাবেন, এটা বিশ্বাসঘাতকতা হবে জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে। এই যে জুলাই জাতীয় সনদ, সেটা অধ্যাপক ইউনূসের সরকারের এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতা থেকে বাইরে রাখার এজেন্ডা নয়। মতবিনিময় সভায় ঢাকা বিভাগের সকল প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে গিয়ে খেলার অনুরোধ করতে সকালে ঢাকা এসেছে আইসিসির প্রতিনিধি দল। আইসিসির সিনিয়র ইনভেস্টিগেটর অ্যান্ড্রু এফ গ্রেডের সাথে ভারতীয় এক প্রতিনিধির আসার কথা থাকলেও ভিসা জটিলতায় তিনি আসতে পারেননি। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে নিরাপত্তার শঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ এ ব্যাপারে গত 8 ও 13 জানুয়ারি আইসিসিকে চিঠিও দেয়। তবে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। বৈঠকে ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেসব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে প্রতিনিধি দলটির। তবে আলোচনা এবং আলোচনার ভেন্যু নিয়ে কঠিন গোপনীয়তা বজায় রাখছে বিসিবি। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান সোনারগাঁর সিদ্ধিরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এসব দাবি পূরণের আশ্বাস আর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন এ আসনের প্রধান 2 প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতো উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ 3 আসন। এখানে আধুনিকায়নের ছোঁয়া যেমন লাগেনি তেমনি নেই নাগরিক সুবিধা। নদী দূষণের ফলে এলাকার মানুষ বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারেন না, সেই সাথে রয়েছে ভূমি দখল আর মাদকের উপদ্রব। আমাদের পাশে একটা বুড়িগঙ্গা নদী আছে, এই নদীটার পানিটা দূষণ হয়ে গেছে আজ থেকে 7-8 বছর যাবৎ। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এই ময়লা পানিগুলো নদীতে ছেড়ে দেয়, এই কারণেই আমাদের কৃষকরা আমরাই আছি এই পানিগুলো ব্যবহার করতে পারি না। বিশ্ববিদ্যালয় তো নাই, একটা কলেজ আছে সোনারগাঁ ডিগ্রি কলেজ পুরাতন, কিন্তু এটা ততটা মানসম্মত না, র্যাঙ্কে পড়ে না। পানির সমস্যা, পানি একবারে খারাপ, মানুষে গোসল টোসল করতে পারে না, এলাকায় কোনো হাই স্কুল নাই। এদিকে বিএনপি প্রার্থী
আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। অতীতে যারা বড় বড় বলে দিছে খেলা হবে কিন্তু কাজ করে নাই। কিন্তু একটা সোনারগাঁও পুরসভা কিন্তু দেখলে কেমন এটা পুরসভা না, এটা ইউনিয়নের খারাপ অবস্থা। আমার বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হইল আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। আশা আছে যদি আল্লাহ বাঁচায় সোনারগাঁও একটা ইউনিভার্সিটি করার জন্য। আর যদি তাই না পারি তাহলে উন্নত মানের একটা কলেজ করার জন্য। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোনারগাঁয়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটি খুবই অপ্রতুল, মানে ইকুইপমেন্ট যা থাকা দরকার একটা হসপিটালে, ভালো ডাক্তার থাকার কথা, যে ওষুধপত্র থাকার কথা, ইজ ভ্যারি পুয়ার। মানে এখানে পেশেন্ট কি জন্য আসবে ট্রিটমেন্টে এমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। আমি মনে করি 2.5 লাখের কাছাকাছি যে যুবক ভোটার তাদের প্রায় সকলেই দাঁড়িপাল্লাকে এনশিওর করবে। নারায়ণগঞ্জ 3 আসনে মোট ভোটার সংখ্যা 5,94,215 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। সালামসিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। তিনি জানাচ্ছেন ঢাকা 8 আসনের নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি ঢাকা 8 সংসদীয় এলাকায়। এই এলাকায় মোট ভোটার সংখ্যা 2,74,000-এরও বেশি। এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, অপরদিকে জামায়াত এনসিপি সহ 10 দলীয় জোটের হয়ে লড়ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানকার জনগণের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, আগামীতে যিনি এই এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান এখানকার মানুষ। তবে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা আব্বাস বলছেন অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে এই এলাকার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান। অপরদিকে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আধুনিক নগরায়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করতে চান তিনি। ঢাকা 8 সংসদীয় এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শুধু দেশের স্বার্থ নিয়ে কথা বলে যদি কারোর শত্রু হতে হয় তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির 2য় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আগে দেশের স্বার্থের কথা ভাবতে হবে, পরে অন্য দেশের বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি আরও বলেন, বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি আবারও উঠে পড়ে লেগেছে। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাইম উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন ইশতেহার চাই প্রসঙ্গ নারী শিরোনামে শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে আয়োজিত বৈঠকে বক্তারা বলেন, জুলাই সনদে নির্বাচনের প্রতিটি রাজনৈতিক দলের নারীর অংশগ্রহণ 5% থাকার কথা বলা হলেও কোনো দলই তা মানছে না। এতে নারীর নেতৃত্ব গড়ে ওঠা বাধাগ্রস্ত হবে। এ সময় জামায়াতে ইসলামীর নেতারা বলেন, সুরক্ষা নিশ্চিত করে আগামীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে তাদের দল। তবে আর হয়েছে। ইলেকশন করতে পারলেন না, এইটা কোনোভাবেই একটা পার্টি ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল। আমাদের যে ওয়াজ মাহফিলগুলো আছে এগুলোকে একটা নিয়মের মধ্যে আনতে হবে এবং আমরা সব দল মিলে, আমি ইশতেহার একটু ভিন্ন জায়গায় যেতে চাই, সব পার্টি ইশতেহারে স্বাক্ষর করবে যে ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্যের ব্যাপারে আমরা সবাই একসাথে থাকতে হবে। আবারও সালামসিল ভোটের গাড়ির খবর। খুলনা 2 আসনের সোনাডাঙ্গা মোড়ে আছেন সহকর্মী তরিক ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালামসিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা এসেছি শিল্পনগরী খুলনাতে। আমি এখন রয়েছি খুলনার সোনাডাঙ্গা এলাকায়। আমরা আজকে সকাল থেকেই এই এলাকায় রয়েছি, এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি আগামী ভোট নিয়ে তাদের কি প্রতিক্রিয়া রয়েছে। মানুষ বলে এখন খুলনা মৃত্যু
পুরী নগরী বলে। তো আসলে এটা আসলে সত্য কথা যে খুলনাতে এখন অনেক বড় বাজে একটা মানে প্রশাসনের দিকে থেকে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। সো এটাকে আসলে আমাদের যারাই নির্বাচিত হয়ে আসবে তারা অবশ্যই যেন এটার দিকে খেয়াল রাখে। প্রত্যাশা থাকবে যারাই নির্বাচিত হয়ে আসবে তারা যেন পূর্বের ভাবে যেভাবে মানুষজনের কাছে অগ্রহণযোগ্যভাবে নির্বাচন প্রতিষ্ঠা অর্জন করেছে সেভাবে যেন না আসে এবং একটা গণতান্ত্রিক উপায়ে যেন ফিরে। যেখানকার যারা ভোটার রয়েছে তারা বলছেন যে বর্তমান সময়ে খুলনা একটা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে, অর্থাৎ খুলনাতে প্রতিনিয়ত খুনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো এলাকার ভোটার যারা রয়েছে তারা বলছে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তারা যেন খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ নজর দিবে, এমনটাই তাদের প্রত্যাশা। তো খুলনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জ সদরে আছেন সহকর্মী মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জ সদরে। এই মানিকগঞ্জে মোট 3টি সংসদীয় আসন। এই 3টি আসনেই জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট তাদের শরিকদের ছেড়ে দিয়েছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাইয়ের দল এই জোটে না আসার কারণে মানিকগঞ্জ 1 যে সংসদীয় আসনটি এটি জামাত ইসলামের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিক তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্য যে 2টি আসন রয়েছে সে 2টি আসনের একটি খেলাফত মজলিসকে এবং অন্যটি বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে জামাত ইসলামী। এছাড়া 3টি আসনে বিএনপির প্রার্থী রয়েছে এবং তারা এরই মধ্যে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে 22শে জানুয়ারি থেকে, কিন্তু তারা এরই মধ্যে মত বিনিময় সভা করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানকার ভোটাররা যেটি বলছেন তারা বলছেন যে মানিকগঞ্জ একটি চর অধ্যুষিত এলাকা এবং ঢাকার পাশের এলাকা হওয়া সত্ত্বেও তাদের এখানে শিল্প কারখানা খুব একটা গড়ে ওঠেনি। আগামী দিনের সংসদ সদস্যকে চ্যালেঞ্জ নিতে হবে কিভাবে মানিকগঞ্জকে একটি শিল্প নগরী হিসাবে গড়ে তোলা যায় এবং নদী ভাঙন কবলিত এলাকার মানুষকে স্থায়ী বাঁধের মাধ্যমে কিভাবে পুনর্বাসন করা যায় সেই চ্যালেঞ্জ তাদের গ্রহণ করতে হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মানিকগঞ্জ থেকে এই মুহূর্তে এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। এবারে অর্থ সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখার সমূহে আমানতের পরিমাণ প্রায় 12,000 কোটি টাকায় পৌঁছেছে, যা গত এক বছরে বেড়েছে 3,700 কোটি টাকা। একই সময় ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে 1,83,000 কোটি টাকা। এছাড়া গত বছরে এসেছে 76,000 কোটি টাকা রেমিটেন্স। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান। অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন ও ডক্টর এম কামাল উদ্দিন জসিম সহ শীর্ষ কর্মকর্তা ও নির্বাহীরা উপস্থিত ছিলেন। এবারের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরানের সরকারের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান 8 শতাধিক মানুষের ফাঁসি বাতিল করেছে, তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই। বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত 2 সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে মানবাধিকার সংগঠনগুলোর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছে। খেলার খবর। বিপিএল দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 11 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয় টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। তবে পরাজয় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। রংপুরের আগে প্লে অফে খেলা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করে ডেভিড মালার ও তাওহিদ হৃদয়ের 126 রানের রেকর্ড পার্টনারশিপে 4 উইকেটে 181 রানের বড় পুঁজি পায় রংপুর। ম্যাচ সেরা মালান 78 এবং তাওহিদ 62 রানে আউট হন। জবাবে মোহাম্মদ সাইফুদ্দিনের অপরাজিত 58 রানে ভর করে 7 উইকেটে 170 রানে থামে ঢাকার ইনিংস। রংপুরের বোলার নাহিদ রানা 11 রানে তুলে নেন 3 উইকেট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। গোপন বেশ ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিএনপি। তারেক রহমান
গুম, খুন ও নির্যাতিত পরিবারের পাশে থাকার আশ্বাস। ঐক্যের জন্য শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের অপেক্ষা করবে জামায়াত, এহসানুল মাহবুব জুবায়ের সমঝোতার সম্ভাবনা নেই বলছেন মামুনুল হক। কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ, একই আসনে বিএনপির মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা বাতিল, আপিল শুনানিতে আইনজীবীদের হাতাহাতি হট্টগোল। মব সন্ত্রাসের কারণে ঝুঁকির মুখে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ, গণমাধ্যম সম্মেলনে সাংবাদিকদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার দাবি। বহু মানুষের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার এসেছে মন্তব্য আলী রিয়াজের, রাষ্ট্র সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়ে আলোচনা করতে ঢাকায় আইসিসির নিরাপত্তা প্রতিনিধি, দিনভর গোপন বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।